আমাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ হয়েছে, নির্বাচনের দিনে পর্যবেক্ষণ, ওই পর্যবেক্ষণের কোনো অনেক ক্ষেত্রেই ওই পর্যবেক্ষণ মূল্যহীন। কারণ এই যে যদি নির্বাচন একটা একদিনের বিষয় না, নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচনী সাইকেল বলা হয় এটাকে। তো এই সাইকেলটা যদি সঠিকভাবে ওই যে এটা যদি কার্যকর না হয়, সাইকেলটা যদি যেইভাবে হওয়ার কথা সেইভাবে যদি ওটা যে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করাটা যে পণ্ডশ্রম। তো আমি আনন্দিত যে ভয়েস নেটওয়ার্ক অনেকগুলো গুরুত্বপূর্ণ অগ্রাধিকার চিহ্নিত করেছে, শুধু নির্বাচনী প্রক্রিয়াকে যে পর্যবেক্ষণই নয়, গবেষণা, তারপরে যে অ্যাডভোকেসি এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই কাজগুলো সাধারণত হয় না। আমরা সুজনের পক্ষ থেকে কিছু কিছু করার চেষ্টা করেছি, সব ক্ষেত্রে সফল হই নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আমরা কাজ করেছি। যেমন আমরা গত কয়েকটা নির্বাচন যে জালিয়াতির নির্বাচন হয়েছে সেই সকল তথ্যপাত্র দিয়ে প্রমাণ করতে পেরেছি। এনিওয়ে, আমি স্বাগত জানাই এই নেটওয়ার্কে, এবং এখানে ভালো লোকরা যুক্ত আছে। যে সাইম আমার বহুদিনের পরিচিত, আমার ইয়াং ফ্রেন্ড এবং আমার ব্যাপক আস্থা, এবং একজন সবচেয়ে বড় কথা সাংবাদিকও নয়, হি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট আই হ্যাভ সিন। সো আমাদের এই ভাই তো বড় নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। আমি নিশ্চিত এই ভয়েস নেটওয়ার্ক তার যথোপযুক্ত অবদান রাখবে, আমি সেই আশাবাদী, এবং আমার পক্ষ থেকে আমি কোনো সহায়তা করতে পারলে অবশ্যই করব। তো আমি একটু বিষয়ে আসি। তো আমাদের বাংলাদেশটা সৃষ্টি হয়েছে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে পারিনি। আমরা একটা টেকসই নির্বাচনী পদ্ধতি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে আমাদের নির্বাচন হয়েছে, এবং কোনো কোনো কাছে সুষ্ঠু নির্বাচনও হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিনে গণতন্ত্র। এটা কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা সৃষ্টি হয়নি। এবং এর জন্য আরও অনেক কিছু দরকার, যেটার ঘাটতি রয়েছে। তো এই কী এমনকি সুষ্ঠু নির্বাচনের পথেও বিরাট প্রতিবন্ধকতা আছে। আমি গত 1 বছর ধরে যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এখানে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জেসমিন আপা সেটা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এবং একই সাথে ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতার থেকে আমি দেখেছি, যেমন আমাদের এখন সামনে হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমি দেখেছি যে একটা বড় সমস্যা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত। যে যারা মাঠ থেকে এসে এই যে আমাদের সাথে সংলাপ করেছিল সংসদ ভবনে, তাদের কেউ কেউ বলেছে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এখানে অনেক অসুন্দর ব্যক্তিদের সে আক্রাতে পরিণত হয়েছিল। তো নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের বড় বড় দুর্নীতি, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের আমলা এবং এক ধরনের ব্যবসায়ী, তাদের যোগসাজশে হয় দুর্ভাগ্যবশত। তো আমাদের রাজনৈতিক অঙ্গন তো দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, এবং এই দুর্বৃত্তায়নের পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাকার খেলা। যে টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলোর থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সব কিছু ডিপ্লয় করলেও যেই লাউ সেই কদুই হতে পারে। আবারও আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু
যারা অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারে নাই, আবার সেই রকম ব্যক্তিদেরই হয়তো আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে বসার সুযোগ হবে। তাই এবং এই জন্য অনেকগুলো সুপারিশ আমরা করেছি, যেমন হলফনামা, সুজনের উদ্যোগেই হলফনামার বিধান করা হয়েছে। এই হলফনামাগুলো যেন আরও পরিবর্তন করা এবং এগুলো যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যদি করা না হয় তাহলে এটা ওই যে সে আবারও যা হয়েছে অতীতে তাই হবে। এবং একই সাথে নির্বাচনী ব্যয়ের হিসাব যারা দেয় আপনারা সবাই জানেন, আমাদের এখানে 2-1 জন আছেন যারা নির্বাচন করেছেন, এবং এখানে আমি জানি না কেউ ওখানে সত্য কথা বলে কিনা। তো এখানে নির্বাচনী ব্যয় সেটা যদি যাচাই বাছাই করা না হয় তাহলে অতীতের মতো তাই হবে, যাই হয়েছে তাই হবে। তো এইসব বিষয়গুলো আমরা যদি নজর দেই, এবং একই সাথে রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলে যাতে দুর্বৃত্তরা প্রবেশ করতে না পারে, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, এবং শুধু তাই নয়, রাজনৈতিক দলের কতগুলো রাজনৈতিক দলের আইন কানুন মেনে চলার প্রবণতা। যেমন আমাদের সংবিধানে, আমাদের আরপিওতে আছে, কোনো রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না। যে ছাত্রদের সংগঠন, শিক্ষকদের সংগঠন, তারপরে শ্রমিকদের সংগঠন, তো এটা কি মানা হচ্ছে? ভাতৃপ্রতিম সংগঠন বলে সেই, তো এটা যদি আমরা না মানি তাহলে আমরা যতই পুলিশ আর্মি আমরা সেখানে ডিপ্লয় করি, কোনো ফলাফল হবে কিনা। তারপরে শুধু তাই নয়, যে আমাদের আরও আইন কানুন আছে যেটা মানা হয় না। যেমন এই যে আমাদের আরপিওতে সুস্পষ্টভাবে নিবন্ধনের শর্ত হিসেবে বলা আছে, রাজনৈতিক দলগুলো, এটা আমাদের প্রচেষ্টায় এটা আরপিওতে যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের তাদের অংশগ্রহণে একটা প্যানেল তৈরি করবে। এবং আমরা 2008 সালে আমরা যেটা প্রস্তাব করেছিলাম, এই প্যানেল থেকে মনোনয়ন দেবে তাদের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড, কিন্তু এটাকে ওয়াটার ডাউন করেছে, প্যানেল বিবেচনায় নিয়ে মনোনয়ন দেবে। তো তার মানে যাকে ইচ্ছা মনোনয়ন দিতে পারবে, কিন্তু প্যানেলটা কি তৈরি করা হচ্ছে? তো এটা তো আইন, তো আইন কি মেনে চলা হচ্ছে? এই প্রশ্নগুলো বোধহয় এখন থেকেই আমাদের করা দরকার। তো আমাদের এই টাকার খেলা, আমি এগুলোর কথা বলছি। আরও কতগুলো প্রতিবন্ধকতা সুষ্ঠু নির্বাচনের পথে, নাগরিক সমাজের নিষ্ক্রিয় ভূমিকা কিংবা পক্ষপাতদুষ্ট ভূমিকা। এবং আমি আনন্দিত যে ভয়েস নেটওয়ার্ক আশা করি যে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তো আমাদের নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রে একজন বিখ্যাত আমেরিকান জাস্টিস বলেছেন, ফ্রান্সিস ফ্র্যাঙ্কফার্টার, একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই, যেখানে নাগরিকরা সক্রিয়, সোচ্চার, প্রতিবাদী এবং অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করে। একই সাথে আমাদের গণমাধ্যমে যদি সেই ভূমিকা পালন করে তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। আর সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো হলো, সবচেয়ে বড় অংশীজন হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশে উপেক্ষিত রয়ে গিয়েছে। এবং যে আমরা বহু কষ্ট করে, আমরা 6 মাসের মতো সময় ব্যয় করে, দিন রাত কেটে, এবং আমাদের অনেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কিন্তু ওই যে আমাদের আরপিওতে অন্তর্ভুক্ত হয় নাই। তো আরও কয়েকটা জিনিস দরকার আছে, যেমন তো এগুলোর মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর জন্য, টেকসই গণতন্ত্রের জন্য, এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি নিজে আদালতে গিয়েছি, আই ওয়াজ দ্য লিড পিটিশনার 13 অ্যামেন্ডমেন্ট এবং 15 অ্যামেন্ডমেন্টে। আমরা সুফল পেয়েছি আদালত থেকে। তো এর মাধ্যমে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা পথ সুগম হলো, কিন্তু এটা কিন্তু বিস্ফল, অবিশ্বাসের বিস্ফল, এটা কিন্তু সমাধান নয়। আলটিমেটলি কিন্তু এটার অবসান ঘটাতে হবে, আমাদের মধ্যে আস্থা, বিশ্বাস স্থাপন করতে হবে। তো কিন্তু এটা একদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, আরেকদিকে
এটা একটা কাঠামোগত সংস্কার। এই কাঠামোগত সংস্কার কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যে ভূমিকা রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেটা গণতান্ত্রিক আরেকটা বিষয় গণতান্ত্রিক উত্তরণের জন্য ভূমিকা রাখবে, সেটা হলো কতগুলো কাঠামোগত সংস্কার। কাঠামোগত সংস্কার মানে যেমন আমাদের এই প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা, প্রধানমন্ত্রীর মেয়াদে লাগাম টানা, তারপরে প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, তারপরে যে বিচারপতিদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া, যে বিভিন্নভাবে ম্যানিপুলেশন যেন না হয় সেটা নিশ্চিত করা। আমাদের প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচন কমিশন, তারপরে আরও অনেকগুলো প্রতিষ্ঠান, সরকারি এই যে আমলাতন্ত্র, তারপরে নির্বাচন যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এগুলো কিন্তু নির্বাহী বিভাগের অংশ নয়, কিন্তু নির্বাহী বিভাগ অতীতে এগুলোতে নিয়োগ দিয়ে এসছে, তা যার ফলে দলীয় ব্যক্তিরা নিয়োগ পেয়েছে এবং তারা কিন্তু সেই নির্বাচনকে বিতর্কিত করেছে। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথকে তারা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এবং একই সাথে চেকস অ্যান্ড ব্যালেন্স, গণতন্ত্রের একটা নজরদারিত্বের কাঠামো। এই তিনটা ব্রাঞ্চ একে অপরের প্রতি একে অপরের ক্ষমতাটা বিভাজন করে এই তিনটা ব্রাঞ্চের মধ্যে ডিফিউশন করা, এবং এরা অপরের উপর নজরদারিত্ব করবে যাতে কেউ যে ক্ষমতা অপব্যবহার করে যেন নাগরিকের অধিকার হরণ করতে না পারে। কিন্তু আমাদের এখানে সেটা অকার্যকর। তো এই জন্যই কতগুলো সংস্কারের জন্য আমরা 1 বছর সময় ব্যয় করেছি, এবং এই সংস্কারগুলোর উদ্দেশ্য, এখন যেগুলো নিয়ে গণভোট হবে, এগুলোর উদ্দেশ্য কিন্তু কাঠামোগত সংস্কার গণতান্ত্রিক উত্তরণের জন্য। আর অন্যগুলো আগে আমি যেগুলো বলছি এগুলো নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করার জন্য, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তো এই গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন একটা গণভোট হবে। এই যে গণভোটে অনেক রকম প্রশ্ন আছে, ভবিষ্যতে আমরা হয়তো এই নিয়ে আরও আলোচনা করব। তো বললাম তো নির্বাচনের চ্যালেঞ্জগুলো তো বললাম, যে অপরিচ্ছন্ন নির্বাচনী অঙ্গন, তারপরে রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, তো এইগুলো তো বললাম, সবগুলো তো বললাম, তো আরও বলতে পারি, অনেকক্ষণ বলতে পারি। এনিওয়ে, তো এই যে গণভোটটা হবে, আমি জানি 4টা প্যাকেজ কিন্তু একটা প্রশ্ন, এইভাবেই কিন্তু গণভোট হয়। তো এখানে এই প্রশ্নগুলোর মাধ্যমে যেটা তুলে ধরা হচ্ছে সেটা হলো, আপনি কি সংস্কার চান না চান না? আপনি একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চান, আপনি একটা গণতান্ত্রিক উত্তরণ চান কি চান না? তো আপনাকে সেইভাবে উত্তর দিতে হবে। আপনি যদি চান তাহলে হ্যাঁ উত্তর দেবেন, আর যদি না চান না উত্তর দেবেন। তো আর আমি অনেক কথা বলে ফেলেছি, আরও অনেক বলা যেত, আরও অনেকেই বলবেন। তো আমি আপনাদের সাথে কয়েকটা তথ্য তুলে ধরতে চাই। আমি সেদিন আরেকটা অনুষ্ঠানে তুলে ধরেছিলাম, আমাদের রাজনীতিটা এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে। রাজনীতি আর এই যে রাজনীতির সাথে অর্থবিত্তের মালিক হওয়া এখন প্রায় নিশ্চিত। আমরা 2008 সালে মনে আছে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। প্রথমে রাজশাহী, সিলেট, তারপরে খুলনা এবং বরিশাল, এবং সেখানে 2008 সালের নির্বাচনে সবগুলোতে আওয়ামী লীগ জিতেছিল। 2013-তে আবার সেই প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে সবগুলোতে কিন্তু আওয়ামী লীগ ঠকেছে। এবং সেখানে যে যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের নিজেদের আয় এবং নিজেদের উপর নির্ভরশীলদের আয়ের আমি একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। নির্বাচনের জন্য প্রতিবন্ধকতার কথা বলছেন, তো এটা একটা প্রতিবন্ধকতা। যেমন আমাদের খুলনা সিটি কর্পোরেশনে যিনি মেয়র হয়েছিলেন তার আয় ও সম্পদ বেড়েছে, খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের আয় বেড়েছে 14,614% 5 বছরে। তারপরে আমাদের বরিশালের সিটি কর্পোরেশনের মেয়রের বেড়েছে 5,917%। আমাদের রাজশাহীর মেয়রের বেড়েছে 2,308%। তারপরে সিলেটটা কম বেড়েছে
8%। তো এটার কারণ হলো তিনি তার যে বেতন ভাতা ওটা দেখার নাই, উনি মনে করেছেন ওটা হলো এই যে কি বলে যেন ওটা উনি দেখার নাই, যার জন্য ওনার ওই যে আয়ের পরিমাণ কম হয়েছে। তো এখন আমাদের যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত, জাদুর কাঠি সম্পৃক্ত, এবং আরও 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 নূতন তথ্য, এগুলো হলো গুড ওল্ড ডেজ। ওই সময়ে 2008-2013 এত খারাপ অবস্থা ছিল না। আমরা গত নির্বাচনের আগে আমরা দেখিয়েছি, বাই দি ওয়ে, এখানে যারা পরাজিত ছিলেন তাদের হয় আয় কমেছে, না হয় একই ছিল, বুঝছেন। আর আমরা 2024 নির্বাচনের আগে যে আওয়ামী লীগের থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবার গড় আয় দেখিয়েছি। এই গড় আয় কি হয়েছে, তাদের আকাশচুম্বী হয়েছে, আকাশচুম্বী হয়েছে। যে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা নির্বাচন করেছে তাদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। আর পার্সেন্টেজটা আমাদের এখানে নাই, আমি ওয়াইট করি আপনাদের, আমি এটা নিয়ে লিখবো তারপর। হ্যাঁ, বিয়ন্ড পার্সেন্টেজ। আর যারা নির্বাচিত হয়েছিলেন তাদের তো, যদি যারা নির্বাচিত হয় না তাদের তো বাদ দিলে আরও যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কিন্তু ওই যে বিয়ন্ড পার্সেন্টেজ মেবি। আর বিএনপির ওনাদের দুটো ডেটা পয়েন্ট ছিল 2008, এগুলো কিন্তু হলফনামা তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এটা কিন্তু আমাদের বানোয়ার তথ্য নয়, তাদের দেওয়া হলফ করে দেওয়া তথ্য অনুযায়ী যে বিএনপির দুটো ডেটা পয়েন্ট ছিল, একটা হলো 2008 আর 2018। তো ওনাদেরটা সামান্য একটু বেড়েছে, গড়ে, কারণ ওনারা ক্ষমতায় ছিলেন না, বুঝতেই তো পারেন। তো ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। তো আমরা যদি এই বিষয়গুলো যদি নজর না দেই, এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা ওই যে অত মসৃণ হবে না। শুধু তাই নয়, নেপালে কি হয়েছে, নেপোকিড, ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটাই মানে রাজনীতিটা ব্যবসায়ী পরিণত হয়েছে, সত্যিকার অর্থে ব্যবসায়ী পরিণত হয়েছে। তো এখন তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে, যে এই নেপোকিডদের মতো, যে যারা জনগণের সেবা করার জন্য সেই জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন, তাহলে তো মানুষ আরেকবার হয়তো জেগে উঠতে হবে তো এর বিরুদ্ধে। তো আমি আশা করি আমরা সেদিকে যেতে হবে না। আমি আশা করি যে আমাদের দলগুলো সঠিক ব্যক্তিদেরকে মনোনয়ন দেবেন, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং আমাদের গণভোটটা পাস হবে, এবং যার ফলে আমাদের এই যে কতগুলো কাঠামোগত সংস্কার হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথটা প্রশস্ত হবে। তো আমি এখানেই কথা শেষ করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি আবারও লজ্জিত যে আমাকে আগে চলে যেতে হবে। এবং বাই দি ওয়ে, আমি একটা দাওয়াত দিয়ে যাই, আমরা এখানে এই ভেন্যুতে 2 তারিখে একটা আয়োজন করব এই বিষয় নিয়ে, মূলত আপনারা আমন্ত্রিত সবাই। ওকে, ধন্যবাদ।